This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠোঁটকাটা স্পেশালের শুরুতেই আমাদের বড় পর্দার দিকে তাকান। বিগ বল টপ 10 ব্রেকিং দেখে নিন। 1 নম্বর, তৃণমূলের 21শে জুলাইয়ের সভা নিয়ে বিরক্ত হাইকোর্ট। মানে ধর্মতলায় যে জায়গায় হয় সভা বছর বছর, সেই স্থানটা নিয়ে বিরক্ত। 2, শেষ সময়ে স্থান বদল করব না মন্তব্য বিচারপতির। যানজট হয়, শহর অচল হয়ে যায়, এই সংক্রান্ত মামলা হয়েছে, সেই মামলায় এই পর্যবেক্ষণ বিচারপতির। 3 নম্বর ব্রেকিং, কিছু শর্ত দিতে চাই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পুলিশের হলফনামা চেয়েছেন রাজ্যের তরফে। রাজ্য মানে পুলিশ কি হলফনামা দেয় সেটা দেখার পর তিনি কিছু কন্ডিশন দিতে পারেন এমন ইঙ্গিত দিয়েছেন। 4 নম্বর ব্রেকিং, উত্তরবঙ্গ মেডিকেলে ভয়ঙ্কর ছবি। সেই ভয়ঙ্কর ছবিটা ঠিক কেমন, মানে কি ঘটনা? 5 নম্বর ব্রেকিংয়ে বলবো আপনাদের। হাসপাতাল চত্বরে দেহ খুবলে খেলো কুকুর। একটি মৃতদেহ খুবলে খেয়েছে কুকুর। 6, তামান্নার মৃত্যুর 3 সপ্তাহ পর সিট গঠন। মানে এই হালে যে উপনির্বাচন হলো, উপনির্বাচনের পর সেই রেজাল্ট বেরোনোর দিন তৃণমূল যখন আনন্দোৎসব করছিল, সেখান থেকে বোমা ছড়া হয় এবং তামান্না বাচ্চা মেয়েটা মারা গিয়েছিল। এতদিন পর সিট তৈরি হলো। স্পেশাল ইনভেস্টিগেটিং টিম 7, 6 সদস্যের সিটে ডিএসপি পদমর্যাদার অফিসার রয়েছেন। 8 নম্বর, বীরভূমে, জায়গাটার নাম মল্লারপুর স্পেসিফিক্যালি, উত্তরপ্রদেশের একটি বাস আটকানোর অভিযোগ পরিবহন দফতরের বিরুদ্ধে। কি ঘটেছে? 9, শিশু মহিলা সহ প্রায় 60 জনকে আটকে রাখার অভিযোগ, প্রায় 60 জন। 10 নম্বর, জাল পারমিটের অভিযোগে প্রায় 2 লক্ষ টাকা ফাইন চাওয়ার অভিযোগ। ওখানে পথ অবরোধ করেছিলেন ওই বাসের যারা যাত্রী, তারা উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন। তারা আমাকে দর্শন করতে ফিরে যাওয়ার সময় এই ঘটনা। বিস্তারিত আপনারা দেখবেন আমাদের ম্যানেজিং এডিটরের সঙ্গে না বললেই নয়। হাই ভোল্টেজ পলিটিক্যাল উইক শুরু হয়ে গেছে। গতকাল মিছিলে হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের যারা রাজ্য স্তরের প্রথম সারির নেতা। আর আগামীকাল মানে আসছে কাল দুর্গাপুরে সভা, হাই ভোল্টেজ সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তারপর সোমবার 21শে জুলাই, ওই মাঝখানে 1 দিনের গ্যাপ, বড় বড় ইভেন্ট। চৌরঙ্গি মোড়ে তৃণমূলের বছরের যে সব থেকে বড়, যেটা বার্ষিক সভা, হাই ভোল্টেজ কর্মসূচি। কলকাতা শহরের বুকে সামান্য একটা মিছিল করতে গেলে ভিক্টোরিয়া হাউসের সামনে দিয়ে পুলিশ বলে মিছিল করতে পারবে না। আমরাও 2 বার করেছি ওখানে, কিন্তু আদালতের হস্তক্ষেপ নিয়ে আমাদের করতে হয়েছে। আমরা যখন পারমিশন চেয়েছিলাম, পুলিশ যে অজুহাতে আমাদের পারমিশন ডিনাই করেছিল, আজকে সেই অজুহাতগুলি কি হলো? ট্রাফিক, মানুষের অসুবিধা। তারা তৃণমূল কংগ্রেস যখন সভা করছে তখন সেগুলি কি কার্যকর হচ্ছে না? সেই জায়গায় দাঁড়িয়ে তারা দিনের পর দিন তৃণমূল কংগ্রেসকে অনুমতি দেয় এবং গোটা কলকাতা শহরের সমস্ত রাস্তা ব্লক করে দেয়। তৃণমূলের এই বার্ষিক হাই ভোল্টেজ কর্মসূচিতেও কি এবার কলকাতা হাইকোর্টের হাই ভোল্টেজ হস্তক্ষেপ? 21শে জুলাইয়ের সভা নিয়ে বিরক্ত হাইকোর্ট। কলকাতা পুলিশ কমিশনার মুচলেখা দিয়ে বলুন কোনো যানজট হবে না। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এমনই পর্যবেক্ষণ। শেষ সময়ে জায়গা বদলাবো না, তবে কিছু শর্ত দেব বলেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী বছর থেকে এটা শহীদ মিনার কিংবা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করা যায় কিনা সেটা নিয়ে আপনারা ভাবুন, ভাবনা চিন্তা করুন। এই পর্যবেক্ষণ, এই পরামর্শও দিয়েছেন মাননীয় বিচারপতি। রাজ্য সরকারকে বললেন বিচারপতি এই কথা। আবেগ সব রাজনৈতিক দলের আছে, কিন্তু কতদিন সহ্য করতে হবে? প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। বিভিন্ন মামলায় বলেছি, রাস্তার 1/3 রাজনৈতিক দলগুলো দখল করে নিয়েছে, পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আগামীকাল পুলিশের দেওয়া সব বিজ্ঞপ্তি নিয়ে যাওয়ার নির্দেশ আদালতের। উল্টো দিকে রাজ্য এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে সওয়াল করবে।
আজকে কলকাতা হাইকোর্টে 21শে জুলাই নিয়ে যে মামলা হয়েছে সেটা ঐতিহাসিক এই জন্য কারণ কি AILU যেটা নাকি অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন, আমরা সবাই জানি ওরা CPM-এর একটি অর্গানাইজেশন যারা নিজেদের অরাজনৈতিক ক্লেম করার একটা প্রচেষ্টা চালায়। যেই CPM মারলো সেই CPM-এরই লয়ার্স অর্গানাইজেশন বলছে যে শহীদ দিবস পালন করতে দেব না। তা প্রশাসনের তো আইন আছে, সেজন্যই বিচারপতি যা বলেছেন সঙ্গত কথাই বলেছেন। বিচারপতি বলেছেন যে কেন ব্রিগেডে নয়। দেখুন 2011-তে সত্যিই তো ব্রিগেডে হয়েছিল, কিন্তু এই ভরা বর্ষায় ব্রিগেডে সভা করা কার্যত অসম্ভব। ওদের যদি এতই সামর্থ্য থাকবে ব্রিগেডে মিটিং করতে ভয় কোথায়, ব্রিগেডে মিটিং করুন। তাহলে তো পাল্টা প্রশ্ন এটাও করা যায় যে CPM বেছে বেছে 21শে জুলাই কেন খুন করেছিল। CPM যদি বেছে বেছে 21শে জুলাইয়ের বদলে 21শে ডিসেম্বর বা 21শে জানুয়ারি খুন করতো, তাহলে হয়তো শীতকালের সভাটা ব্রিগেডেই করা যেত, যেখানে মাঠের কোনো সমস্যা হয় না। বিচারপতির যে পর্যবেক্ষণ আমরা তাদের সঙ্গে সহমত। 21শে জুলাই এই বাংলার যে লাখো লাখো মানুষ রাজপথে নেমে শহীদদের স্মৃতি তর্পণ করেন, সেটা এক শ্রেণীর মানুষের বুকে কাঁপন ধরানোর জন্য যথেষ্ট, যারা বাংলা এবং বাংলা ভাষা বিরোধী। AILUর এই যে পিটিশন, এই পিটিশনের জন্য তৃণমূল কংগ্রেসের 250 সিট বেড়ে 300 হয়ে যেতে পারে। মানে সিচুয়েশনটা এমন হবে যে যতগুলো সিটে মানুষ দাঁড়াবে ভোটে তার থেকে বেশি সিট পাবে তৃণমূল কংগ্রেস। এটা সিচুয়েশনটা খুব খারাপ, একটা হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছে CPM। যে 4 জনের কথা শুনলেন তাদের 3 জনকে তো আপনারা চেনেনই খুব ভালো করে। CPM-এর নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অবশ্যই সাংসদ, বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এবং তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। আর একজনের কথা শুনে মনে হতেই পারে তিনি শুধুই তৃণমূল নেতা, না, তিনি তৃণমূল নেতা হওয়ার পাশাপাশি তৃণমূলের তিনি সমর্থক, কিন্তু তিনি আসলে সরকারি আইনজীবী অর্ক নাগ। অনেক বিতর্ক সভায় অবশ্যই দেখেছেন, আমাদের এই ফ্লোরেও হয়তো তাকে দেখেছেন। আইনের কথা ছেড়ে তিনি বললেন তৃণমূল নেতাদের ভাষাতেই। এবার 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় বার্ষিক ইভেন্ট, সেটাই আদালতে প্রশ্নের মুখে। যদি আগামী বছর সত্যি এই 21শে জুলাইয়ের জায়গা পরিবর্তন করে দেওয়া হয়, তাহলে সেটা অন্যান্য রাজনৈতিক দলের জন্যও কড়া বার্তা হবে কলকাতার গোটা ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য। আদৌ কি এর সমাধান মিলবে কলকাতা হাইকোর্টে, সে প্রশ্ন উঠছে। আইনের শাসন চললে গুন্ডামি বেশি দিন চলতে পারে না, সেটা বোঝাবার জন্য আমার জুনিয়র এই মামলাটা করেছে। আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করি, আমরা এমন কোনো মন্তব্য করতে চাই না যেটা বিচার ব্যবস্থার প্রতি মানুষের কোনো অনাস্থা জ্ঞাপন হয়। কিন্তু তার সাথে সাথে আমরা সাম্প্রতিক অতীতে এই ঘটনা ভুলিনি, যখন কলকাতা হাইকোর্টের বিচারপতি বলেছেন উনি বিচারকের চেয়ারে থাকাকালীন বিজেপি ওনার সাথে যোগাযোগ রেখেছিল এবং উনি বিজেপির সাথে যোগাযোগ রেখেছিলেন। পরবর্তীকালে বিজেপির MP হতেও দেখেছি বিচার ব্যবস্থায় থাকা সক্রিয় বিচারপতিকে। এই যে 2026-এর ভোট আমাদের দুয়ারে এসে প্রায় উপস্থিত, একটু দূরে কয়েক মাস, এখন নেতা নেত্রীদের আসল ঠিকানা কোথায় জানেন? রাস্তা। যত মত তত পথ। যত দিন যাবে দেখবেন পথে নেতাদের ভিড় বাড়ছে, ঝাঁঝ বাড়ছে, মিছিল, মিটিং, স্লোগান এসব বাড়ছে, কিন্তু যে পথে তারা নামছেন তাতে তো তারা মুখ থুবড়ে পড়তে পারেন, অন্তত সাধারণ মানুষ পড়ছেন। তারা কি সেই সব পথ এড়িয়ে যাচ্ছেন? সেটা দেখছেন না কেউ। আশ্চর্য হয়ে যেতে হয় রাস্তাঘাটের অবস্থা দেখলে। আপনাদের গত কয়েকদিন ধরেই আমরা দেখাচ্ছি, এটাও পাবলিক ইস্যু, আপনার ইস্যু। আর কিছু ক্ষেত্রে সেগুলিকে আদৌ রাস্তা বলাই যায় না। একবার দেখুন তো। বৈকাল 3টের পর মরে গেলে আর আনা যায় না। এবার সে তারপরের দিনে আমাদেরকে ওয়েট করতে হয় এই রাস্তাঘাটের জন্য। এক হাঁটু রাস্তা, কাদা জল। ছবিগুলো দেখলে ভয় লাগে, তাই না? ভয় লাগাটা খুব স্বাভাবিক। এই মানুষগুলি পথে পা ফেলছিলেন আর মনে হচ্ছিল এই বুঝি পুরো পড়ে গেলেন তারা, সব গেল। সবাই মিলে মুখ থুবড়ে হুড়মুড়িয়ে পড়ে যাবেন জল কাদায়, এরকম অবস্থা। একটা মরদেহ নিয়ে, মানে মৃতদেহ, শ্মশানে নিয়ে যেতে গিয়ে তাদেরই প্রাণ ওষ্ঠাগত। দেখুন দেখি মৃতদেহ এভাবেও নিয়ে যাওয়া যায়, মানে নিয়ে যেতে তারা বাধ্য হচ্ছেন। কখনো দেখেছেন এরকম দৃশ্য? পথ না পেলে তারা কি করবেন বলুন তো? এই রাস্তায় কখনো কোনো গাড়ি চলতে পারে বা ঢুকতে পারে? সরি, ভুল হলো, একে আর যাই বলি, রাস্তা বলা যাবে না। আমি রাস্তা বলবো না, রাস্তা বলে নিজেরই লজ্জা লাগছে।
হাঁটুর সমান কাদা জল পেরিয়ে হাটিয়ায় করে দেহ শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। এই ছবি দেখুন, এমন কিছু পাড়াগাঁ নয়, এমন কিছু বিরাট রিমোট নয়, এটা পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের ইন্দুটি গ্রামটার নাম ইন্দুটি এবং পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ। আশা করি আপনি যদি বর্ষিয়ান মানুষ হন তাহলে বহুবার নাম শুনেছেন, আর যদি তরুণ দর্শক হন তাহলেও বহুবার নাম শুনেছেন। বাংলারই একটি গ্রাম, রাস্তা বলে সেখানে কিচ্ছু নেই, শুধু আছে রাজনীতি। সেখানে বিজেপি সংগঠন মজবুত, বিজেপি জয়লাভ করেছে, তাই ওই এলাকার মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্যই ওই 700-800 মিটার রাস্তা কাদা জল করে রেখেছে তৃণমূল কংগ্রেস, যাতে তারা বুঝতে পারে যে বিরোধী দল করলে কি কষ্ট ভোগ করতে হয়। রাস্তাটা হয়ে ওঠেনি, তার একটাই কারণ হচ্ছে যে ওই রাস্তাটা তৈরি করতে যে ফান্ডের দরকার সেটা পঞ্চায়েতে হবে না, সেটা জেলা পরিষদ থেকে করতে হবে। মানুষের অসুবিধা হোক এরকম কোনো কাজ তৃণমূল গভর্নমেন্টে যারা আছে বা পঞ্চায়েতে আছে তারা করবে না। রাস্তার অবস্থা সত্যিই খুব খারাপ রয়েছে এই মুহূর্তে। গ্রাম পঞ্চায়েতের ফান্ড নেই বলে জানিয়েছে, জেলা পরিষদ থেকে খুব দ্রুততার সঙ্গে আমরা ওটা সম্পন্ন করব। মাঠঘাট এই রাস্তার উপর দিয়ে আমাদেরকে 4-5 বার করে যাতায়াত করতে হয়। আর বিশেষ করে আমাদের গ্রামের মানুষ যখন মরে, যে সন্ধ্যে মানে বৈকাল 3টের পর মরে গেলে আর আনা যায় না। এবার সেই তারপরের দিনে আমাদেরকে ওয়েট করতে হয় এই রাস্তাঘাটের জন্য। 1 হাঁটু রাস্তা, কাদা জল। একটা মানুষকে দেহ করতে হচ্ছে, সেই দেহটাকে তারাও মরার উপক্রমে নিয়ে এসছে। রাস্তা এখন জলের উপর দিয়ে কাদা, প্রচন্ড কাদা, 1 হাঁটু। গত 7 বছর ধরে এই রাস্তা আমরা পঞ্চায়েতে দরখাস্ত দিয়ে আলা হয়ে গেছি, এর হচ্ছে কোনো সুপরিকল্পনা হয়নি। আমরা এই হাইফাই সিটি সল্ট লেক, এখানে রাস্তায় বড় বড় গর্ত, আগের দিন বলেছিলাম, আজকে আবার বলছি। কলেজ মোড় থেকে আপনি যদি ওয়েবেল মোড় হাঁটেন, 9খানা গর্ত। যদি বিশ্বাস নয় এখানে এসে দেখতে পারেন, একেবারে বড় বড় পথহোল। বিষয়টা আদালতের নজর এড়ায়নি কিন্তু, তাই সেখানে এবার কড়া কথা শুনতে হলো রাজ্যকে। আবার এক বিচারপতির কড়া মন্তব্য। এদিন বিচারপতি সৌমেন সেন কি বলেছেন আপনাদের শোনাবো। রাস্তার ভয়াবহ অবস্থা নিয়ে রীতিমতো বিরক্তি প্রকাশ হাইকোর্টের, একই সঙ্গে কড়া পর্যবেক্ষণ। আগামী দিনে যদি ব্যবস্থা না নেওয়া হয়, হাইকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে এই বেহাল রাস্তার জন্য মামলা গ্রহণ করবে। এদিন বিচারপতি সৌমেন সেন, অবশ্যই কলকাতা হাইকোর্টের, এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ কার্যত তুলোধনা করেছে রাজ্য প্রশাসনকে। কেস ছিল তারাতলা এবং বাটানগরের রাস্তা নিয়ে, মানে একটা নির্দিষ্ট মামলা ছিল। সেখানে গোটা রাজ্যেরই পথঘাটের অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতিরা। কি বলেছেন দেখেছেন কখনো? মানে সরকারকে, প্রশাসনকে বলেছেন অ্যাম্বুলেন্স বা রোগী তারা কিভাবে যাতায়াত করে, তারা কিভাবে যায়, রোগীদের কার্যত তুলে নিয়ে যাওয়া হয়। বলেন বিচারপতি সৌমেন সেন। তার হুঁশিয়ারি, সতর্ক করছি, পূর্ত দফতর ও জেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে পদক্ষেপ করব। নিকাশি ব্যবস্থা যদি ঠিকঠাক হয় তাহলে নিচু এলাকাতেও কিন্তু জল জমার কথা নয়, মন্তব্য বিচারপতি। এমন বেহাল পথঘাট যে আদালতকে এভাবে সতর্ক করতে হচ্ছে। এবং দেখুন, একটা মামলা হয়েছে, কিন্তু যদি কেউ মনে করেন যে বিচারপতিদের কাছে গোটা রাজ্যের খবর থাকে না, তাহলে কিন্তু তিনি ভুল ভাবছেন। প্রশাসনের কর্তাদের বলছি, তিনি তো গোটা বাংলা ঘুরে দেখতে যাননি, কিন্তু প্রত্যেক দিন কাগজে, টিভিতে যা দেখানো হচ্ছে তার সত্যতা আছে বলেই তো বিচারপতিরা রিয়াক্ট করছেন। এবং বলতে হচ্ছে বিচারপতিকে যে কাজ করুন, নইলে কপালে দুঃখ আছে। ভাবা যায়, রাজ্যের শাসক এবং বিরোধী শিবির অবশ্য যথারীতি তাদের কাজটা চালিয়ে যাচ্ছে, মানে তরজা আর তর্ক বিতর্ক। তাতে কাজের কাজ কি হচ্ছে এই প্রশ্ন করা বৃথা। যেই বৃষ্টি শুরু হয়ে গেছে, সমস্ত পথশ্রী এখন হতশ্রী হয়ে গেছে। ইতিমধ্যেই জেলা প্রশাসন সংশ্লিষ্ট জেলা পরিষদের মাধ্যমে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। কাটমানি সহযোগে তৈরি হওয়া রাজ্য সড়ক এবং জেলা সড়কগুলির হাল যে এমন হবে সেটা জানা কথা ছিল, এবং দুদিনের বৃষ্টিতে রাস্তা এখন পুকুর। এই বন্যার সময় প্রবল জল জমে থাকায় আপনি ডিভিসি যেভাবে অনিয়ন্ত্রিতভাবে জল ছাড়ছে, একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং পিচের রাস্তা জল পড়লেই তাড়াতাড়ি খারাপ হয়। ডুলি করে, কাঁধে করে, দোলাই করে লোককে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। বাইক গর্তের মধ্যে পড়ে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, লোকে পড়ে যাচ্ছে, আপনারা দেখছেন। এটা প্রত্যেক বছরের ছবি পশ্চিমবাংলায়, কারণ টাকা পয়সা মেরে লুট করে শেষ, রিপেয়ারিং করার পয়সা নেই। রাস্তাগুলো একটুখানি খারাপ অবস্থায় নিশ্চিতভাবে রয়েছে, প্রশাসনিক স্তরে নির্দেশ গেছে, জল নামলে সাথে সাথে সেই রাস্তার কাজ পুজোর আগেই ঠিক করে দেওয়া হবে। আচ্ছা, এই নানা বিষয়ে এই যে কলকাতা হাইকোর্ট বা বিভিন্ন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, কখনো আমি আদালতের কথা বলছি,
তাদের যে হস্তক্ষেপ করতে হয়, তো রাজ্যটাকে এখন হাইকোর্ট চালাচ্ছে, মানে হাইকোর্টকে বাধ্য হতে হচ্ছে রাজ্য চালাতে। আপনি দেখুন, ইস্যু বলছি, দেখুন, আমি ভুল বললে বলবেন, হ্যাঁ, নিয়োগ দুর্নীতি হাইকোর্ট, মানে ফায়সালা সেখানে হবে। রাস্তা খারাপ, সেখানেও দিক নির্দেশ হাইকোর্টকে দিতে হবে। বিরোধীরা সমাবেশ করতে পারছে না, হাইকোর্টে গিয়ে অনুমতি নিয়ে আসতে হবে। সমাবেশ নিয়ে যানজট, সেটাও হাইকোর্টকে ঘিরে নাক গলাতেই হবে। হাইকোর্ট তো বলেনি আমার কাছে আসুন, যেতে হচ্ছে মানুষকে। এবার কলেজ ছাত্র সংসদ ভোট নিয়েও সক্রিয় কোর্ট। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ বলেছে, সরকার ভোটের বিজ্ঞপ্তি জারি করুক, বাকিটা আদালত বুঝে নেবে। বিজ্ঞপ্তি মানে ছাত্র সংসদ নির্বাচন, যেটা 8 বছর ঝুলে আছে আমাদের রাজ্যে, বিজ্ঞপ্তি জারি নিয়ে সরকারের অবস্থান জানানোর নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। 2 সপ্তাহ পরে এটা নিয়ে ফের শুনানি আছে। তার মানে এ রাজ্যে কলেজের ভোট, ইউনিভার্সিটির ভোট, অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচন নিয়েও হস্তক্ষেপ করতে হয়েছে কলকাতা হাইকোর্টকে। হয়তো খানাকুলের স্কুলের ড্রপ আউট নিয়েও এবার করতে হবে। আর একটা খবর দেখাবো, নবজাগরণের জনক রাজা রামমোহন রায়, তার বসতভিটে যেখানে, ঠিক তার পাশের গ্রামে স্কুলেই বাড়ছে ড্রপ আউটের সংখ্যা। এর চেয়ে লজ্জার কিছু হয়? খানাকুলের সেকেন্দারপুর প্রাথমিক বিদ্যালয় খানাকুলের রামমোহন 2 গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থিত। এই স্কুলে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। ইতিমধ্যেই 65 জন ড্রপ আউট করেছে। নানা কারণে ড্রপ আউট মানে স্কুল ছুট বাড়ছে, অনেকগুলো কারণ। কিন্তু খানাকুলের স্কুলে 164 জনের মধ্যে 65 জন ছাত্রছাত্রী বছর খানেক ধরে স্কুলে আসছে না। কেন? ওই সমস্ত ছাত্রছাত্রীরা ঠিক পাশের গ্রাম অর্থাৎ কানামুন্ডেশ্বরীর উল্টো দিকের গ্রাম গোবিন্দপুর সহ একাধিক গ্রাম থেকে ছেলেমেয়েরা কিন্তু এই স্কুলে আসতো। ড্রপ আউট বাড়ছে তার একটাই কারণ, কানামুন্ডেশ্বরী দিয়ে জল প্রবাহিত হয় কিন্তু ব্রিজ নেই, নৌকার ব্যবস্থা নেই, তাই গ্রামের ছেলেরা আসতে পারে না স্কুলে। আমাদের এখানে আমার বিদ্যালয়ের পাশে প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের একটি নদী, যে নদীতে সারা বছরের মধ্যে বেশিরভাগ সময়টাতেই জল থাকে। না আছে একটা কোনো বাঁশের সাঁকো, না আছে কোনো ব্রিজ, না আছে নৌকা, তাদের আসা যাওয়ার পথটা প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। এই কারণে আমার স্কুলের প্রতিটা ছেলে মেয়ে আমাদের স্কুলে আসতে পারছে না। পঞ্চায়েতের উপপ্রধান বলছেন তিনি জানতেনই না, TV9 বাংলার কাছ থেকেই জানলেন। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। পৃথিবীর অনেক কিছুই বাংলায় এখন TV9 বাংলা জানায়, তারপরে আপনারা জানতে পারেন। আপনাদের আগে জানার কথা। প্রধান শিক্ষিকা বলছেন অভিভাবকদের সই সংগ্রহ করে পঞ্চায়েতকে জানিয়েছিলেন। আমাদের আজকেই তো জানালেন আপনি। আমি প্রথমে জানিয়েছিলাম পঞ্চায়েত। পড়াশোনার আলো না থাকলে শিক্ষার জগৎ এগিয়ে যাবে না, এবং মানবিক মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেও চায় না একটা নৌকার ব্যবস্থা করে দিন, না একটা আমাদের বাঁশের ব্রিজ করে দিন। সারা বছরই প্রায় আমরা এটা নিয়ে খুব অপদস্থ হচ্ছি। জলটা কমে গেলেই আমরা বাঁশের সেতু বানিয়ে দেব। মৎস্য ধরিব খাইব সুখে, অনেকে বলেন মৎস্য মারিব খাইব সুখে। যাই হোক, ক্লাসরুমে থই থই জলে মাছ ঘুরে বেড়াচ্ছে, না ধরলে হয়। ছবিটা নদিয়ার কৃষ্ণগঞ্জের চৌগাছা গাজনতলা প্রাথমিক স্কুলের। দেখুন, আমরা স্কুলে এসে দেখলাম এক হেঁটো জলে আমরা ক্লাস করছিলাম, তখন একটা মাছ আমাদের পায়ে ঘুরে এসে আমরা সব মাছ ধরা চালু করলাম। তারপর আমরা সবাই পা পিছলে জলের ভেতরে পড়ে আমার গেঞ্জি সব ভিজে গিয়েছে। পড়ে গেলে কি করে? মাছ ধরতে গিয়ে। ক্লাসের মধ্যে মাছ ধরেছো? হ্যাঁ। কেন ক্লাসের মধ্যে জল বেরোচ্ছে? হ্যাঁ। কত জল বেরোচ্ছে? প্রচুর। তারপরে আমি বাড়ি গেলাম, বাড়ি গিয়ে চেঞ্জ করে এসে তারপরে স্কুলে আসলাম। আমরা সবাই মিলে মাছ ধরতে লাগলাম, দিয়ে আমি পড়ে গিয়ে জামা প্যান্ট গুলো ভিজে গিয়ে আবার বাড়িতে চেঞ্জ করে আসলাম। জলের মধ্যে দাঁড়িয়ে ক্লাস করো? হ্যাঁ। মিড ডে মিল খাও কোথায়? মিড ডে মিলে যখন শুকনো হয় তখন খাই, আর ভিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই, যখন জল বেরিয়ে যায় তখন দাঁড়িয়ে খাই। তোমার নাম? সুকান্ত মণ্ডল। বলেছিলাম না আজকে নেতাদের ডায়লগ কম দেখাবো, এই পুচকেগুলোকেই দেখাবো। এইগুলো দেখে শুনে যারা দায়িত্বে আছেন তারা যদি একটু লজ্জা পান, আপনার ছেলের বয়সী নাতির বয়সী যারা প্রশাসন চালাচ্ছেন,
স্কুলের শিক্ষকরা আসেন, ছাত্রছাত্রীরা আসে, মিড ডে মিলের রাঁধুনিরা আসে, আর যারা জোগাড়যন্ত্র করে তারা আসে। তাদের প্রথম কাজ যতটা সম্ভব জল বের করে দেওয়া, যেন একটা নৌকো। ইয়ার কি হচ্ছে এটা? জল থই থই স্কুলেই ক্লাস হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে মিড ডে মিলে যাওয়া, মিড ডে মিল খাওয়া। বিডিও বলছেন তিনি সব দেখে এসেছেন, উপরে আবার জানিয়েছেন, মানে উপরতলায় জানিয়েছেন। এই উপরতলা ব্যাপারটা খুব খটমটে, জানেন তো, এত উপরতলা হয় কোথায় যে শেষ কেউ জানে না, অনন্ত। স্কুলের শিক্ষিকা আমার মতোই ঠোঁটকাটা, তিনি বলছেন এভাবেই চলবে, বর্ষা চলে গেলে সবাই সব ভুলে যাবে। দাঁড়ানোর পজিশনটাই নেই, এরকম অবস্থা। অফিস রুমে ইট পাতা হলো, যে ইটের উপরে পা দিয়ে কিন্তু তলায় থিতিয়ে গেছে জলে সেই কাদা মাটিগুলো, তাতে পিছল হয়ে গেছে। এবার পা ফেললে পিছলে যাচ্ছি, ম্যাডামের তো পা ম্যাডামের পড়েই যাচ্ছিল, কোনো রকমের সামলেছেন। আবার রিসেন্ট কি হয়েছে, জমে থাকা জলগুলো থেকে পচা গন্ধ বেরোচ্ছে, আমাদের ফাইল পত্র একটা ব্যাগ পড়ে গেছে, দিয়ে সমস্ত জিনিস পচে গেছে। মিড ডে মিলের রান্না এই পরিবেশে কি অস্বাস্থ্যকর? না, বলেছে যে পড়াশোনা কিভাবে যাই হোক আপনারা করান, আপনাদের মতো করে মিড ডে মিল খাওয়াতে হবে। এবার মিড ডে মিলে আমরা গ্যাসের ওভেনকে সিলিন্ডারের ওপরে তুলে রেখে দিয়ে যাই, মানে যাতে জল না পাইপের মধ্যে ঢুকে না যায়। এবার তারপরে সেসব করে রান্নাটা উঁচু জায়গায়, রাঁধুনিদের খুব কষ্ট হচ্ছে। এভাবে চলবে, এভাবে চলে যাবে, আবার বর্ষাকাল চলে যাবে, আবার মোটামুটি থিতিয়ে হয়ে যাবে, সবাই ভুলেও যাবে। আবার পরের বছরের ঘটনা, এই রোজই চলছে। এই নিয়ে আমাদের বলতে বলতে আমরাও ক্লান্ত হয়ে গেছি। ইমিডিয়েট কোন একটা ব্যবস্থা করলে খুবই ভালো হয়, সেটা জেলা থেকে করুক, ব্লক থেকে করুক, পঞ্চায়েত থেকে করুক, আমাদের এসআই অফিস থেকে করুক। অ্যাকচুয়ালি ওই স্কুলটাতে আমি নিজে ভিজিট করেছি। ওই স্কুলটা যে লেভেলে আছে তার থেকে সামনের রাস্তাটা অনেকটাই উঁচু, যার জন্য ওখানে বৃষ্টির জলটা জমা হচ্ছে এবং ওইখানেতে ওই জলটা বেরোনোর কোনো জায়গা নেই। অত্যাধিক বৃষ্টির জন্য জলটি ওখানে জমা হয়েছে। তো আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি, দেখা যাক কি হয়। ভারতের প্রথম ডিজিটাল অ্যারেস্ট কনভিকশন, মানে ডিজিটাল অ্যারেস্ট মামলায় প্রথম কনভিকশন হলো, দোষী সাব্যস্ত। কল্যাণী আদালতে দোষী সাব্যস্ত 9 জন। কাল সাজা ঘোষণা। কল্যাণীর বাসিন্দা বিজ্ঞানের শিক্ষককে প্রতারণা, মুম্বাইয়ের পুলিশ কর্মী সেজে 1 কোটি টাকা প্রতারণার অভিযোগ ছিল। 2024 সালের নভেম্বরে এই প্রতারণার কাণ্ডটি ঘটেছিল। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার 9 জন। এই বছরের ফেব্রুয়ারি থেকে হেফাজতে ধৃতরা। তদন্তে উঠে আসে ভারতীয় সিম ব্যবহার করে প্রতারণা। ফোন করা হয়েছিল কম্বোডিয়া থেকে। তদন্ত করে রানাঘাট সাইবার ক্রাইম থানা এই মামলা করেছিল, তারাই তদন্ত চালিয়েছে। এটা শুধুমাত্র একটা ক্রাইম না, এটা একটা ইকোনমিক টেরোরিজম। কারণ ইন্ডিয়ার টাকাগুলো, মধ্যবিত্তের টাকাগুলো বিদেশ চলে যাচ্ছে। আমরা 29টা উইটনেসকে এক্সামিন করেছি, in which 6 people are from outside the state. 6 লোককে বাইরে থেকে এনে এখানে ডিপোজিশন করানো হয়েছে। 6 people, ওনাকে ডেকে, ওনাকে পারসিউ করে we had to do this. মানে কনভিকশন না হলে এটা সম্ভব হতো না। কনভিকশন এবং মানে আমাদের যদি আমরা এটাকে এত এফোর্ট প্রসিকিউশন সাইড থেকে অ্যান্ড পুলিশ সাইড থেকে না দেওয়া হতো তো এই কনভিকশন হতো না। দিস ইজ প্রবাবলি ফার্স্টই হবে তো, নট this is the first conviction of digital arrest.